আজকে আমরা এসএসসি অষ্টম অধ্যায়ে এসএসসি রসায়ন অষ্টম অধ্যায় এই অধ্যায়টা শুরু করব এবং অধ্যায়টা আমি তিনটা পার্টে পড়াবো। তবে প্রতিটা পার্টের পরে এমসিকিউ সলভ করব এবং সিকিউ সলভ করব। এটা পার্ট ভিত্তিক এমসিকিউ প্লাস সিকিউ সলভ করব। তো আমরা প্রথমে যে পার্টটা শুরু করবো সেটা হচ্ছে, যেহেতু অষ্টম অধ্যায়টা ছিল রসায়ন ও শক্তি অধ্যায়, এই অধ্যায়ের নামটা হচ্ছে রসায়ন ও শক্তি। এই অধ্যায়টা এখান থেকে আমরা, যে তোমাদের মেইন বইটা দেখো, তাহলে পাঠ 8.1.1 থেকে আমরা শেষ করব। পাঠ 8.1.3 পর্যন্ত। এবং এইখানে মধ্যে যতগুলো আমাদের ছোট ছোট পার্ট আছে সবগুলো পার্ট আমরা সলভ করব। তবে এখানে এটা ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হচ্ছে বন্ধন শক্তি হিসাব করা, মেইন পার্ট, যেখান থেকে প্রচুর পরিমাণে সিকিউ আসে বা বিভিন্ন বোর্ডে সিকিউ আসে, মাস্ট আসে বন্ধন শক্তি হিসাবটা। চলো আমরা শুরু করে দিই অধ্যায়টাকে, ধারাবাহিকভাবে অধ্যায়টা করা শুরু করি। এই অধ্যায়টা হচ্ছে রসায়ন ও শক্তি। রসায়নের শক্তি যে ব্যাপারটা, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় এখানে। তো আমরা প্রথমে দেখি যে রসায়নের শক্তির উৎসটা কোথায়। রসায়নের শক্তির উৎস কি? রসায়নের শক্তির উৎস কি? এই শক্তিটার উৎস দেখো, যখন একটা পদার্থ গঠিত হয়, এই পদার্থের ভিতরে কি থাকে? এই পদার্থের ভিতরে থাকে অণু এবং কি থাকে? পরমাণু থাকে। অণু আর কি থাকে? পরমাণু থাকে। এখন এই যে পরমাণুগুলো আছে, যেমন হাইড্রোজেন একটা পরমাণু আর হাইড্রোজেন পরমাণু, এই দুইটা পরমাণু মিলে কিন্তু একটা অণু তৈরি করে। এবং এই দুইটা যখন পরমাণু মিলে অণু তৈরি করে, তখন তাদের মধ্যে একটা কি হয়? একটা আকর্ষণ বল কাজ করে, একটা আকর্ষণ করে। এই হাইড্রোজেন একে আকর্ষণ করে, আবার এই হাইড্রোজেন একে আকর্ষণ করে। আকর্ষণ যদি ইলেকট্রনের হয়, তো আকর্ষণ করে তারা কাছাকাছি আসে। এই কাছাকাছিরা আসাটা কতটুকু কাছে আসছে বা তার কণাগুলো কতটুকু কাছাকাছি আসছে, এটাকে আমি বলি আন্তঃআণবিক শক্তি বা ইন্টার মলিকুলার এনার্জি। এখন এই যে বন্ধনটা তৈরি হলো, এই বন্ধনটা মূলত আমরা বলবো বন্ধন, রাসায়নিক বন্ধন বলা হয় এটাকে। দুইটা পরমাণু যখন যুক্ত হয়ে তাদের মধ্যে বন্ড হয়, সেটাকে আমরা বলি কি? রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বন্ধন। আর এই বন্ধনের ফলে মূলত শক্তিটা উৎপন্ন হয় বা শক্তিটা নির্গত হয়। তো মানে শক্তি কি শোষিত হয় বা নির্গত হয় এই বন্ধনটার কারণে। তো রসায়ন শক্তির উৎসটা হচ্ছে যখন একটা পদার্থের মধ্যে অণু এবং পরমাণু থাকে, এবং এই অণুগুলো বা পরমাণুগুলো একটা আকর্ষণের ফলে যে পদার্থ তৈরি হয়, সেই আকর্ষণটাকে আমরা বলবো রসায়ন শক্তির উৎস। এখন বন্ড এনার্জি বা বন্ধন শক্তি জিনিসটা কিন্তু বন্ধন শক্তি জিনিসটা কিন্তু আমরা একটু আগে দেখলাম যে একটা পদার্থ তৈরি হওয়ার জন্য কিছু পরমাণু, তারা কি করতে হয়? একটা আরেকটা পরমাণুকে আকর্ষণ করতে হয়। বন্ধন আবদ্ধে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে, তাকে বন্ধন শক্তি বলা হয়। আর একটা পরমাণু আর আরেকটা পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু, আমি যদি হিসাবটা করি এরকম ভাবে, একটা হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, তার প্রথম শক্তি স্তরে বা শেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে একটা। আরেকটা হাইড্রোজেন পরমাণু যদি আমি আঁকি এরকম ভাবে, এই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন থাকবে একটা।
এখন এই দুইটা ইলেকট্রন শেয়ার করে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু বন্ধনে আবদ্ধ হয়েছে এবং আবদ্ধ হওয়ার মধ্যে একটা আকর্ষণ বল বা আকর্ষণ শক্তি কাজ করছে। আর এই শক্তিটা মূলত হচ্ছে কি বর্ধন শক্তি। একটা পরমাণু আর পরমাণুর সাথে কতটুকু শক্তিটা আকর্ষণ করবে এটা হচ্ছে বর্ধন শক্তি। একটা হাইড্রোজেন পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুকে যতটুকু বলে আকর্ষণ করবে বা যতটুকু শক্তিতে আকর্ষণ করবে, সোডিয়ামের সাথে যদি ক্লোরিন যুক্ত হয় তার চেয়ে কিন্তু বেশি বলে বা শক্তিতে আকর্ষণ করবে, তাহলে তার বন্ধন শক্তি আরো বেশি হতে পারে, এটা বন্ধন শক্তি কম হতে পারে। তো বন্ধন শক্তি হচ্ছে কি একটা পরমাণুর সাথে আর একটা পরমাণুর সাথে আর একটা পরমাণু যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় বন্ধন শক্তি। এখন এই বন্ধন শক্তির কিছু ভ্যালু আছে যেগুলো আমরা পরবর্তী সময় তোমাদের দেখবো। এখন একটা পদার্থের মধ্যে আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে পদার্থ যখন গঠিত হয় অণুগুলো বা পরমাণুগুলো কাছাকাছি থাকে, তো এই যে কতটুকু কাছে আছে এই ব্যাপারটার উপর ভিত্তি করে আমরা একটা টপিক আলোচনা করতে পারি, সেটা হচ্ছে আন্ত আণবিক আন্ত আণবিক আন্ত আণবিক শক্তি বা ইন্টারমলিকুলার এনার্জি, কিন্তু শক্তি বা ইন্টারমলিকুলার এনার্জি। এখন একটা পরমাণু যদি এটা পদার্থ হয়ে থাকে, এটা যদি কোনো একটা পদার্থ হয়ে থাকে, সেই পদার্থটার মাঝখানে পদার্থটার মাঝখানে কিছু কণা থাকবে বা অণু থাকবে বা পরমাণু থাকবে। অসংখ্য পরমাণু বা অণু যখন পাশাপাশি যুক্ত হবে সেটাকে আমরা পদার্থ বলি। এখন একটা পদার্থের সাথে মানে একটা পরমাণুর সাথে বা একটা অণুর সাথে আরেকটা অণুর মধ্যে কতটুকু ফাঁক আছে, এই ফাঁকের ভিত্তি করে তাদের মধ্যে একটা আকর্ষণ বল থাকবে। যখন দেখা যায় একটা পদার্থের ভিতরে এরকম ভাবে কণাগুলো খুব কাছাকাছি আছে, তখন তাদের মধ্যে ফাঁক কিন্তু অনেক কম, অনেক কিন্তু কম। তাহলে আমি বলতে পারি এই কণা থেকে এই কণা যে আকর্ষণ শক্তি, আবার এই কণার সাথে এই কণার আকর্ষণ শক্তি কিন্তু কম। কেন? ফাঁক বেশি, আকর্ষণ বলটা কম। আর ফাঁক কম, আকর্ষণ বলটা বেশি। এই যে আকর্ষণ বলটা একটা কণার সাথে একটা কণা আকর্ষণ বল, সেটাকে আমরা বলবো ইন্টারমলিকুলার এনার্জি বা আন্তঃআণবিক শক্তি। আমরা কিন্তু টপিক শেষ করার পরে যতটুকু বলছি যে 8.11 থেকে 8.13 পর্যন্ত পড়ানোর পর এমসিকিউ সলভ করবো। কিন্তু এখান থেকে কিছু বোর্ডে যে এমসিকিউ গুলো আসছে স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো আমি সলভ করবো, ঠিক আছে? এখন তাহলে একটা পরমাণুর সাথে একটা পরমাণু বা একটা অণুর সাথে একটা অণু বা একটা পরমাণুর সাথে একটা পরমাণু যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে আমরা বলবো আন্তঃআণবিক আকর্ষণ বা ইন্টারমলিকুলার এনার্জি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হলো আন্তঃআণবিক শক্তিটা কিভাবে থাকবে, তার ক্যালাস কিভাবে থাকবে, একটা পদার্থের ক্যালাস কেমন হতে পারে। আমরা রাসায়নিক বন্ধন অধ্যায়ে কিন্তু ক্যালাস ব্যাপারটা পড়ে আসছি। যেমন সোডিয়াম ক্লোরাইড যদি ক্যালাস বলি, সোডিয়াম ক্লোরাইড ক্যালাসটা হচ্ছে সোডিয়ামের একটা প্লাস, তার চতুর্দিকে 6টা ক্লোরিন, 6টা, এটাকে সরবুজিয়ে বলা হয়। 6টা ক্লোরিন মানে 6 দিকে একে আকর্ষণ করতেছে। এখন 1 2 3 4 5 6, এই যে 6টা ক্লোরিন যখন একটা সোডিয়ামকে আকর্ষণ করে তখন যতটুকু বলে আকর্ষণ করতেছে, যদি আমি বলি একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনকে যতটুকু বলে দুইটা সহজীবী বন্ধন, এটা আয়নিক বন্ধন, এটা আকর্ষণ অনেক বেশি হয়, এটা আকর্ষণটা কম হয়, কিন্তু তারপর আমি বলতে পারতেছি দুইটা মানে এই যে দুইটা বন্ধন যতটুকু তারা আকর্ষণ করতেছে, এটা 6টা কিন্তু বন্ধন বা 6টা নেগেটিভ চার্জ এই পজিটিভ চার্জকে বেশি বলে আকর্ষণ করতেছে। তখন দেখা গেছে যে আমি যদি এই সোডিয়াম ক্লোরাইডটাকে যদি আমি একটা পদার্থ চিন্তা করি, তো তার কণাগুলো যতটুকু বলে আকর্ষণ করবে বা শক্তিশালী হবে তার গণনাগুলো যতটুকু বেশি হবে, পানি গণনাগুলো ততটুকু হবে না। আমরা দেখি এই সোডিয়াম ক্লোরাইডকে যদি ভাঙি তাহলে এইটা তাপমাত্রা হয় প্রায় 800 1 ডিগ্রি সেলসিয়াস। তখন আমার এই সোডিয়াম ক্লোরাইডটা কি হবে, এটা লিকুইডে পরিণত হবে। এখানে ছিল সলিড। এটা কেন হয়েছে? এটা হওয়ার কারণ হচ্ছে এই যে আন্তঃআণবিক শক্তিটা বেশি কারণে তার গলনাঙ্কটা অনেক বেশি। বাট পানির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, পানির ক্ষেত্রে পানির ক্ষেত্রে কেমন হতে পারে, পানিকে যদি আমি সলিড থেকে যদি আমি লিকুইড করতে চাই, তাহলে আমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে এটা কি হয়ে যাবে, এটা লিকুইড হয়ে যাবে। অর্থাৎ এর যে ইন্টারমলিকুলার ফোর্স তার অণুগুলো বা পরমাণুগুলোর মধ্যে
তার থেকে এটার ইন্টারমোলিকুলার ফোর্সের পরিমাণটা বেশি। এখন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট এই অধ্যায়টা পড়তে গিয়ে, যে যেহেতু এটা বন্ধন শক্তির হিসাব নিকাশ, একটা রসায়ন শক্তি ও বন্ধন শক্তি নিয়ে আলোচনা করবো আমরা, তো হিসাব করবো, গাণিতিক হিসাব করবো, সেহেতু আমাদের এককটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তার জন্য গাণিতিক কোনো কিছু হিসাব করতে হয়, আমাদের ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা বন্ধন শক্তি। মানে বন্ধন শক্তি হিসাব করতে গেলে আমাদের একক খুবই প্রয়োজন। শক্তির যে পরিমাপের একক, যেহেতু আমরা বন্ধন শক্তি কথাটা বলছি, আমরা এখানে এনার্জি বা শক্তি কথাটা বলছি, তাহলে এই যে বন্ধন শক্তি কথাটা বলা হয়েছে, শক্তির শক্তি কথাটা বলার কারণে, শক্তি কথাটা বলার কারণে এখানে আমাকে শক্তির একক আমরা চিন্তা করবো। আচ্ছা, শক্তির এককটা কি? শক্তির এককটা কিন্তু জুল, তাই না? জুল। আমরা কিন্তু ফিজিক্সে পড়ছি, কাজ ক্ষমতা শক্তি বন্ধ করছি, যে শক্তির একক জুল। এটা কিন্তু এসআই পদ্ধতিতে জুল হয়। এসআই বলতে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, মানে হচ্ছে কি আন্তর্জাতিক ভাবে শক্তির এককটা হচ্ছে কি জুল কেন্দ্র, এটাকে আমরা জে দিয়ে প্রকাশ করি। ওকে, কিন্তু এই জুল কিন্তু বর্তমানে, বাট আগে শক্তির একক, তাপ এক প্রকার শক্তি, এই তাপের এককটা ছিল ক্যালোরি, কিন্তু ছিল ছিল কি ক্যালোরি ছিল, ক্যালোরি। কিন্তু বর্তমানে এটা হচ্ছে জুল, ক্যালোরি। ক্যালোরি আমি যদি আপনি লিখি ক্যালোরি লিখতে পারি, ক্যালোরি। এই কথাগুলো কিন্তু মানে পরীক্ষায় বা এমসিকিউতে আসতে পারে, জুল আর এটা হচ্ছে জুল। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করব, যে ক্যালোরি হচ্ছে একটা ছোট একক, আর কিলোক্যালোরি হচ্ছে একটা বড় একক। আমি যদি বলি এখানে 1000 ক্যালোরি সমান কত, 1 কিলোক্যালোরি, মানে এরকম আর কি। যদি আমরা বলি 1000 গ্রাম সমান কত, 1 কেজি, 1 কিলোগ্রাম, এরকম কিন্তু ব্যাপারটা। তারপর একটা সংজ্ঞায়িত আমি করবো এখানে, সেটা হচ্ছে 1 গ্রাম পানির তাপমাত্রা। 1 গ্রাম পানির তাপমাত্রা যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে বা বৃদ্ধি করতে যতটুকু যতটুকু শক্তি লাগবে, সেই শক্তিটাকে আমি বলবো 1 ক্যালোরি শক্তি বলবো এটাকে। আর যদি আমি ক্যালোরি হিসাবটা নিই, তাহলে কেমন দাঁড়াবে? ক্যালোরি কি হয়ে যাবে, এখানে শুধুমাত্র এইটুকু নেবা, যে 1 কেজি হইতে হবে, পানিটা হইতে হবে 1 কেজি পানি, আর এটার তাপমাত্রা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে 1 ক্যালোরি। আবার তুমি এটাকে এইভাবে হিসাব করতে পারো, 1 ক্যালোরি। আবার হিসাব করতে পারো যে 1000 ক্যালোরি সমান সমান 1 কিলোক্যালোরি, এইভাবে হিসাবটা করতে পারো। এখন যেহেতু আমার জুলের যে ব্যাপারটা, জুল, দেখো কাজের এক জুল, কিন্তু আমরা কিন্তু এই জুল কিন্তু এভাবে বলি যে কোনো একটা বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, কোনো একটা বস্তুর উপর যদি আমরা কি করি 1 নিউটন বল প্রয়োগ করি, আর বস্তুর যদি বলের দিকে, আমি একটু মুছে কাজটা শেষ করি না, যদি এমন যদি হয় যে একটা বস্তু আছে, এই বস্তুর উপর আমি কি করলাম, আমি বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলাম। এখন এই বস্তুটা বলের দিকে যদি আমার 1 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে তাহলে ওই যে মানে কাজের পরিমাণ, এটাকে আমি বলবো 1 জুল বলবো, বা জুল। তাহলে আমি কোনো একটা বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা যদি বলের দিকে 1 মিটার সরান ঘটে, তাহলে সেটা হবে কত, 1 জুল কিন্তু। তো এইভাবে কিন্তু আমি জুলটা হিসাব করতে পারি, মানে শক্তি বা কাজ। বাট শক্তির সাথে মানে শক্তি যে একক জুল, বর্তমানে এই জুলের সাথে ক্যালোরি একটা সম্পর্ক বের করা যেতে পারে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1 ক্যালোরি সমান 1 ক্যালোরি সমান 4.2 জুল। 2 জুল এখান থেকে কিছু ম্যাথমেটিক্স তোমাকে দিতে পারে, এমসিকিউ আকারে দিতে পারে, কিন্তু মানে কিছু ম্যাথ বলতে পারে, যে তোমাকে বলতে পারে 5 ক্যালোরি সমান কত জুল, কত জুল, এরকম বলতে পারে, এমসিকিউ দিতে পারে। অথবা তোমাকে বলতে পারে যে 10 জুল সমান সমান কত ক্যালোরি, এই টাইপের কিছু তোমাকে ম্যাথ। যদি এগুলো তুমি ক্লাস 7-এও পড়ে আসছো, তবে তোমার জন্য এত কঠিন হবে না আশা করি। তো আমরা জুলের সাথে ক্যালোরি সম্পর্কটা বুঝতে পারছি, যে জুলের সাথে ক্যালোরি সম্পর্কটা হচ্ছে, জুলের সাথে ক্যালোরি সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে
জুলের সাথে ক্যালোরির সম্পর্কটা হচ্ছে এবং যে 1 ক্যালোরি সমান সমান 1 ক্যালোরি সমান সমান কত? 1 ক্যালোরি সমান সমান হচ্ছে 1 ক্যালোরি সমান সমান হচ্ছে কত? ঠিক আছে, 4.2 জুল। আবার যদি কিছু ম্যাথের কথা বলে তো আমরা এগুলো করে কিন্তু পারবো। এখন যদি আমার শক্তির পরিমাপের একক থেকে টপিকস থেকে কোনো কোয়েশ্চেন আসে, এমসিকিউ সিকিউ, তাহলে উত্তর দিতে পারবো। শক্তি যেহেতু একটা হিসাব নিকাশ করা, তার একটা এককের প্রয়োজন হচ্ছে। শক্তির একক বর্তমানে জুল, এটা এসআই কিন্তু। তবে এটা মানে একক শক্তির একক টাকা কি ছিল? ক্যালোরি ছিল। তা আমরা তিনটা বিষয় দেখলাম, ক্যালোরি, ক্যালোরি, জুল। ক্যালোরি কি? 1 গ্রাম পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে বা বাড়াইতে যে তাপ বা যে শক্তি লাগে সেটাকে আমরা ক্যালোরি বলবো। এখন দেখো একটা বিষয় এখানে তোমাকে সংজ্ঞায়িত করতে পারে যে ক্যালোরি সংজ্ঞা লেখো, ক্যালোরির সংজ্ঞা লেখো, জুলের সংজ্ঞা লেখো। জুল বলতে পারে বা 1 ক্যালোরি কাকে বলে বলতে পারে, বা 1 ক্যালোরি কাকে বলে বলতে পারে, বা 1 জুল কাকে বলে বলতে পারে। তো আশা করি তুমি এই টপিকসটা যদি ভালো করে পড়ো তুমি কিন্তু পারবে। ওকে, তারপর আমি তোমাকে কোশ্চেন দেখাই দিব এই টাইপের বিষয়টা। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা দাঁড়াইছে সেটা হলো তাপের পরিবর্তনের ভিত্তিতে আমার কি হবে, বিক্রিয়াটা, একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার সময় তাপ উৎপন্ন হয়, আবার তাপ শোষিত হয়। অর্থাৎ পরিবেশ থেকে তাপ শোষণ করে, আবার পরিবেশে তাপ কিছু নির্গত করে। এমন কিছু বিক্রিয়া কিন্তু সংঘটিত হয়। দেখা যাচ্ছে কিছু বিক্রিয়া যখন সংঘটিত হয় তখন কিন্তু তাপের আহ, প্রয়োজন পড়ে না, সে নিজ থেকে নিজেই বিক্রিয়া সংঘটিত করতে পারে। আবার কিছু বিক্রিয়া আছে দেখা যাচ্ছে যে এরা বিক্রিয়া করতে গেলে বাহির থেকে তাপের প্রয়োজন পড়ে। এখন এই ব্যাপারটা ভিত্তি করে তাপের উপর পরিবর্তন করে বিক্রিয়াটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, যদি আমরা যেটা পড়ছি তাপের পরিবর্তনের ভিত্তিতে, তাপের পরিবর্তনের ভিত্তিতে, বিক্রিয়া কত প্রকার? বিক্রিয়া হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে তাপ উৎপাদন, একটা হচ্ছে তাপ উৎপাদন। এখানে আমি শর্টকাট কিছু লিখে দেই। তাপ উৎপাদন বিক্রিয়ার মধ্যে ডেল এস এর মানটা কিন্তু, ডেল এস এর মান মাইনাস থাকবে, নেগেটিভ থাকবে। তুমি যখন দেখবা বিক্রিয়া শেষে ডেল এস এর মানটা নেগেটিভ দিয়ে রাখছে, তুমি বুঝবে না তাপ উৎপাদন বিক্রিয়া। এই বিক্রিয়ায় তাপ, বিক্রিয়া স্থলে তাপ উৎপন্ন হয়েছে। দুই নম্বরটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এই বিক্রিয়া তাপহারী বিক্রিয়া, এই বিক্রিয়ার মধ্যে দেখতে পারবা ডেল এস এর মানটা পজিটিভ থাকবে, শেষে বিক্রিয়া শেষে ডেল এস এর মানটা পজিটিভ থাকবে। এইভাবে কিন্তু আমরা একটা বিক্রিয়ার তাপ উৎপাদী বা তাপ হারি তা কিন্তু দেখতে পারি। যেমন আছে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পান। এই বিক্রিয়াটা আমরা সাধারণত বাসায় করতে পারি। যখন আমরা চুন নিয়ে আসবো আড়ত থেকে, চুন আনার জন্য আনার পরে কি করবো, একটা পাত্র দিই বাড়িতে। আমাদের বাসায় বাড়িতে যদি দাদু বা মামু আছে তারা কিন্তু চুন খায়, তার সাথে চুন খায়। ওই চুন যখন বাজার থেকে নিয়ে আসা হয় তখন এখানে পানি থাকে, ওই পানির সাথে মূলত চুনটা কিন্তু মিশায়, চুনটা মিশে যখন একটা মানে কি হয়, এটা বিক্রিয়া হয়। বিক্রিয়া হওয়ার পরে উৎপন্ন করে কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আবার পাশে কিছু কি হয়, তাপ উৎপন্ন হয়। আমরা তাপটাকে বলে দিতে পারি 63.95 কিলো জুল পার মোল। মানে কি, মানে 1 মোল
যখন 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হওয়ার সাথে সাথে আমার 63.95 কেলভিন শক্তি উৎপন্ন হয়। এই যে তাপ উৎপাদী বিক্রিয়া, তুমি বলতে পারছো আপনি তো তাপ উৎপাদী বিক্রিয়াটা মাইনাস লিখছিলেন, এখানে তাহলে প্লাস লিখলেন যে আসলে যখন তুমি ডেল এর হিসাব করবো, আমি কিন্তু বিক্রিয়াটা এইভাবে লিখি, আমি ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, ক্যালসিয়াম কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে যদি আমি ডেল এস যদি আমি কি লিখি, ডেল এস মাইনাস 63.95, মানে আমি তাপ উৎপাদী বিক্রিয়াটাকে দুইভাবে লিখতে পারি। একটা হচ্ছে উৎপাদের সাথে প্লাস দিয়ে লিখবো, আর হচ্ছে ডেল এস দিয়ে মাইনাস দিয়ে লিখবো। দুইটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া হতে হবে। ওকে, তাহলে আমার 1 মোল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতে 63.95 কেলভিন শক্তি উৎপন্ন করবে। এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ার মধ্যে আরো কিছু বিক্রিয়া আমরা দেখবো পরবর্তী সময়ে। আমরা বিক্রিয়া এই তাপটা কিভাবে উৎপন্ন করে, এই তাপ উৎপন্ন ঘটানোর মধ্যে দেখবো, ঠিক আছে। এখন আরো যেমন কিছু বিক্রিয়া আছে, যেমন এখন তাপহারী বিক্রিয়া তাহলে কি হবে, তাপহারী বিক্রিয়ার মধ্যে, তো তাপহারী বিক্রিয়ার মধ্যে এইখানে আমরা এই যে প্লাস যেটা আছে না, ওই প্লাস দিতে পারবো, এইখানে প্লাস দিয়ে লিখবো। তাহলে এখানে প্লাস দিয়ে লিখবো না, আমি লিখতে চাই যে বিক্রিয়াকে আমরা প্লাস দিয়ে লিখবো, ওই মানটা লিখবো, ওই মানটা আমরা প্লাস দিয়ে লিখবো, বিক্রিয়াকে লিখতে কিন্তু। আর উৎপাদের শেষে যদি লিখতে চাই তাহলে এখানে ডেলএস এর মানটা কি দিব, ডেলএস এর মানটা প্লাস দিব কিন্তু। ওকে, যদি আমরা পরবর্তী সময় দেখাবো ব্যাপারটা। এখন এই তাপের উপর ভিত্তি করে আর ডেলএস এর মান নির্ণয় করা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ডেলএস এর মানটা নির্ণয় করা আমরা দেখবো। তার আগে একটা বিষয় দেখি আমরা, যে তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, তাপ হারী বিক্রিয়া কাকে বলে। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু আমরা অলরেডি চিনতে পারলাম যে কোনো একটা বিক্রিয়া ডেলএস এর মানটা নেগেটিভ থাকবে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, আর ডেলএস এর মধ্যে পজিটিভ থাকবে সেটা হবে তাপ হারী বিক্রিয়া। ওকে, তাপ হারী বিক্রিয়া বা তাপ উৎপাদী বিক্রিয়া যেটা দেখতে পারলাম। আবার কোন বিক্রিয়ার উৎপাদের পাশে যখন কি থাকবে, প্লাস থাকবে, সেটা হচ্ছে কি তাপ উৎপাদী বিক্রিয়া, এবং বিক্রিয়াকে যখন প্লাস থাকবে তো সেটা হবে তাপ হারী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে, তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কে বিক্রিয়ক সংঘটিত হওয়ার জন্য কি করতে হয়, মানে বিক্রিয়া সংঘটিত জন্য মানে বাহির থেকে তাপ নিতে হয় না, বাহির থেকে তাপ কিন্তু নিতে হয় না, তাপ উৎপাদী বিক্রিয়া কিন্তু তাপ বাহির থেকে নিতে হয় না, সে নিজে নিজে বাড়তে পারে। মনে করো যে এই যে এই যে আমার যে ক্যালসিয়াম অক্সাইড আছে বা পানি আছে, এরা যারা আমি একসাথে যুক্ত করবো, ওদের ওদেরকে ভাঙার জন্য বা বিক্রিয়াটা সংঘটিত হওয়ার জন্য বাইরে থেকে তাপ নিতে হবে না। ওরা বরঞ্চ কি করবে, বাহিরের তাপ মানে নির্গত করবে, পাঠাবে, শোষিত করবে, মানে বিকিরণ করবে এবং দিয়ে দিবে, আরো পরিবেশকে তাপ দিতে পারবে। আর তাপহারী বিক্রিয়া, যে সকল রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য পরিবেশ থেকে তাপ নিবে, সেই বিক্রিয়ার একটা নাম হলো তাপহারী বিক্রিয়া। এটা পরিবেশের তাপ নিবে, পরিবেশ থেকে তাপ নিবে, আর হচ্ছে তাপ পরিবেশকে তাপ দিবে। তো তাপহারী বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়া হচ্ছে এই ব্যাপারটা। আমি একটু লিখে এই ব্যাপারটা দেখি যে তাপ উৎপাদী বিক্রিয়া কি। তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, যে বিক্রিয়া করে তাপ উৎপন্ন হয়, যে বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়, তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয়। তাকে বিক্রিয়া বলে। এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা কেমনে চিনবো, যখন একটা বিক্রিয়া শেষে ডেলএস এর মানটা কি থাকবে, মাইনাস থাকবে, আমরা সেটা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া।
অথবা যখন বিক্রিয়া এ আর বি বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, সি প্লাস ডি উৎপন্ন করছে, পাশে আরো কিছু তাপ উৎপন্ন করছে, এটা হচ্ছে তাপ উৎপাদক বিক্রিয়া। এখন তাপ হারি বিক্রিয়া দ্বারা কেমন হবে? তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া কোনটা? যে বিক্রিয়ার ফলে যে বিক্রিয়ার ফলে বিক্রিয়ার ফলে তাপ শোষণ করে, তাপ বিক্রিয়ার ফলে তাপ শোষণ করে, তাপ শোষণ করে, শোষণ করে, তাকে তাপ উৎপাদক বিক্রিয়া উল্টা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তো এখানে কেমনে চিনবো আমরা? ডেল এস এর মানটা কি থাকবে? পজিটিভ থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, যদি এ প্লাস বি বিক্রিয়ক হয়, তাহলে এইখানে আমার তাপটা বিক্রিয়কে লিখবো, আর উৎপাদন তাপটা কি হবে? হারাবে চলবে। এটা তাপ হার বিক্রিয়া ছিল, মানে আমার বিক্রিয়কের তাপটা লিখতে পারবো। তাপটা কোথায় লিখবো? বিক্রিয়কে লিখবো। এটা হচ্ছে তাপ হার বিক্রিয়া। আর তাপ উৎপাদনের ক্ষেত্রে আমরা উৎপাদের ক্ষেত্রে আমরা তাপটা লিখবো। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমরা যখন বিক্রিয়া দ্বারা ব্যাপারটা বুঝাবো, হিসাব বিকাশ করে সেটা ক্লিয়ার করব। ওকে, এখন একটা জিনিস তোমাদের আমি বলে রাখি, যদি আমি একভাবে বাড়াবো, সেটা হচ্ছে একটা বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে যে কতটুকু তাপ উৎপন্ন করছে বা কতটুকু তাপ মানে শোষণ করছে, সেই মানটা কিন্তু আমরা বের করতে পারবো। সেই মানটা আমরা বের করতে পারবো। তো সেই মানটা আমরা বের করতে পারবো দুই ভাবে। একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে, অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে। একটা অভ্যন্তরীণ শক্তির মাধ্যমে। সেকেন্ড হচ্ছে তাপের মাধ্যমে, তাপ শক্তি বা তাপের শক্তির মাধ্যমে, শক্তির মাধ্যমে কিন্তু আমরা এটা দেখাতে পারি। তবে আমরা যে আলোচনা করবো সেটা হচ্ছে এই তাপ শক্তির মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে ডেল এস এর মানটা কি প্লাস হবে না মাইনাস হবে, এবং কত হবে, ডেল এস এর মানটা কত হবে, প্লাস কত হবে, মাইনাস কত হবে, এটা একটা বিক্রিয়াতে দেখাবো। ওকে, তো অভ্যন্তর শক্তিটা আমি তোমাদের একটা বিক্রিয়াতে বুঝাবো, তার আগে আমরা তাপের শক্তির মাধ্যমে যে ওই ডেল এস এর মান কত হচ্ছে এটা বিক্রিয়াতে বুঝাই আস্তে আস্তে তোমাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। একটা কোশ্চেন আমি লিখতেছি, একটা কোশ্চেন লিখবো। এখানে লেখা আছে, তোমাদের বইয়ে দেখবা একটা উদাহরণ দেওয়া আছে, সমস্যা দেওয়া আছে, সেটা হচ্ছে মিথেন প্লাস ক্লোরিন এখানে উৎপন্ন করবে বিক্রিয়া করলে মিথাইল ক্লোরাইড প্লাস HCl। বিক্রিয়া বিক্রিয়ার বিক্রিয়া বিক্রিয়া তাপের পরিবর্তন হিসাব করো। তাপের পরিবর্তনের তাপের পরিবর্তন এর হিসাব করো। হিসাব একটা কোশ্চেন করেছে। তবে এখানে কিছু লেখা আছে যে কার্বন হাইড্রোজেন, তারপর আছে মানে কার্বন ক্লোরিন, তারপর ক্লোরিন ক্লোরিন, এদের বন্ধন শক্তির মান হচ্ছে, এদের বন্ধন
শক্তির মান যথাক্রমে কার্বন হাইড্রোজেন হচ্ছে 414 কিলো জুল। তোমরা বইটা পেয়ে যাবা। আর কিছু তথ্য তোমাদের বই পাওয়ার কিছু না, এগুলো মানে কোশ্চেন দেওয়া থাকবে, জাস্ট সিকিউ প্রশ্ন করা হয় তখন এগুলো দেওয়া থাকবে। পাশাপাশি তোমার পার মোল, পাশাপাশি কিছু শিখে নিবা তোমরা, কারণ এমসিকিউ তে এগুলো প্রশ্নগুলো পড়ে। কার্বন ক্লোরিনটা হচ্ছে কত, 326 কিলো জুল। ক্লোরিন 344, 244 পার মোল। আর কাছে HCl দেওয়া আছে, HCl দেওয়া আছে, HClটা আমি লিখি নাই, HCl, HCl তো 431, 31 কিলো জুল পার মোল। আমি এই অঙ্কটার মাধ্যমে তোমাদের যে হিসাবটা বুঝাই দেব এবং ডিটেলস ক্লিয়ার করার চেষ্টা করবো এই ম্যাটেরিয়াল মধ্যে। তাহলে বিক্রিয়াটা হচ্ছে কি, বিক্রিয়াটা হচ্ছে মিথেনের সাথে যখন ক্লোরিন বিক্রিয়া করা হয় তখন এটা একটা আলট্রা ভায়োলেট রে, মানে অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়াটা সংঘটিত হয়। বিক্রিয়াটা হলে এখানে যে যৌগ উৎপন্ন করবে সেটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া। একটা ক্লোরিন কি করবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে সরাইয়া সে নিজের স্থানান্তর করবে, এটা প্রতিস্থাপন বিক্রিয়া। এক নম্বর মিথাইল ক্লোরাইড, তোমরা এটা শেষের অধ্যায়ে এর আগের অধ্যায়ে পড়বা, এটা পর কিছু লাগবে। যারা ক্লাস দশম শ্রেণীতে আসছো তার জন্য খুব সহজ, এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যারা 26 সালের পরীক্ষার্থী তার জন্য 26 সালের পরীক্ষার্থী সিলেবাসে নাই এটা, তো যারা 9 এ আছে বর্তমানে বার্ষিক পরীক্ষা দিবা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং ভয় পাওয়ার কিছু না, এই কয়েকটা বিক্রিয়া তুমি শিখে রাখবা, দেখবা যে তোমার পরীক্ষায় এই কয়েকটা বিক্রিয়া থেকে আসতেছে। আমি এই বন্ধনগুলোকে বা ওই যে বিক্রিয়া যে যোগগুলো আছে এদেরকে একটু আমি কার্বনের সাথে ব্যাপারে করবো। তো আমরা জানি কার্বনের 4টা হাত কেটে, দুজনের কত 4, তারপর হাত কাটা 4টা কেটে, 4টা হাতে 4টা হাতে গুণ দিব, ক্লোরিন বন্ড ক্লোরিন এটা। এবং এখানে কি হচ্ছে দেখি তো, 4টা হাত দিব ক্লোরিনের, কিন্তু হাইড্রোজেন আছে কটা, 3টা, আর এক হাতে একটা ক্লোরিন যুক্ত হয়েছে প্লাস এস। এখন আমি দেখি একটা জিনিস, আমার বিক্রিয়কে মানে কি কি বন্ধন আছে দেখো, বিক্রিয়কে কি কি বন্ধন আছে। বিক্রিয়কে আমার বন্ধন আছে, আমি দেখাই, এই দেখো একটা বন্ধন আছে কি, আচ্ছা আমি এটা তো বিক্রিয়কে আমার কি বন্ধন আছে, বিক্রিয়কে আমার বন্ধন আছে একটা হলো একটা কার্বন হাইড্রোজেন বন্ধন, দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন, দুইটা কার্বন হাইড্রোজেন বন্ধন, তিনটা কার্বন হাইড্রোজেন বন্ধন, আবার 4টা হাইড্রোজেন। এখানে 4টা বন্ধন, বাট এখানে 3টা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, 3টা আছে, 3টা আছে, একটা কিন্তু নাই। মানে এই বন্ধনটা ভেঙে গেছে আর এই বন্ধনটা গঠন হয়েছে, তার মানে আমার 1 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন ভাঙছে বিক্রিয়ায়। আবার এই যে ক্লোরিন ক্লোরিন এই উৎপাদে কিন্তু ক্লোরিন ক্লোরিন নাই, সরি এখানে সেল হবে, ক্লোরিন ক্লোরিন নাই, তার মানে 1 মোল কি ভাঙছে, 1 মোল ক্লোরিন ক্লোরিন বন্ধন ভাঙছে। এটা বিক্রিয়ায় এইটুকু কাজ হচ্ছে বলতো কোনটা, এটা হচ্ছে বিক্রিয়া হয়েছে, কিন্তু বিক্রিয়া আবার একটা বিক্রিয়ার মাধ্যমে এই যে বন্ড গুলো বেঁকে গেছে। আর উৎপাদে কি হয়েছে দেখি তো, উৎপাদে কি হয়েছে, উৎপাদে কি উৎপন্ন হয়েছে, এখানে একটা উৎপন্ন হয়েছে, তার মানে 1 মোল কার্বন উৎপন্ন হয়েছে, আর 1 মোল HCl, এখানে কিন্তু HCl নাই কিন্তু, তাহলে আমার 1 মোল HCl বা হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করছে উৎপাদে। এখন তুমি যখন বিক্রিয়ায় বন্ধন শক্তি মানুষের কোনো তাপের মাধ্যমে, সেটা হচ্ছে তোমার, আমি এখানে আবার একটু ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা লিখতেছি এটা, যখন বন্ধন শক্তি মনে করো যে মিথেন, কালারটা চেঞ্জ করে বলি,
মিথেন এর সাথে যখন ক্লোরিন বিক্রিয়া হয়েছে উৎপন্ন করছে কি মিথাইল ক্লোরাইড প্লাস HCl। এটা হচ্ছে আমার পুরাতন বন্ধন, এটাকে বি দেব বন্ড এনার্জি। আর এটা হচ্ছে আমার নতুন বন্ধন, এটাকে দেব B2। যখন বন্ধন শক্তি বা ডেলিসি মান হিসাব করবো তখন কিন্তু আমি লিখতে হবে ডেলিসি ইকুয়াল টু B1 মাইনাস কিন্তু B2, মানে কি পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এবং B2 হচ্ছে নতুন বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তি। তা ডেলিসি মানটা এরকম, পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি এবং B2 মানে হচ্ছে নতুন বন্ধন গড়তে প্রয়োজনীয় শক্তি। এখন আমি দেখো আগের বিক্রিয়ার মধ্যে আমার বন্ধন ভাঙতে কত শক্তি লাগছে তো হিসাব করবো, এবং কার্বন হাইড্রোজেন এই বন্ধনটা ভাঙতে বা এই বন্ধনটা গড়তে আমার কতটুকু শক্তি লাগে, এই যে এই শক্তিটা। আমি যদি বলি এটাকে কিভাবে দেখো, আমি যদি বলি এটাকে যে এই যে কার্বন হাইড্রোজেন বন্ধনটা আছে এই বন্ডটার বন্ধন শক্তি ভ্যালু হচ্ছে বা মান হচ্ছে 414 কিলোজুল, মানে এই বন্ধনটা তৈরি হইতে আমার এই শক্তি লাগে, আবার এই বন্ধনটা মানে ভাঙতে আমার শক্তি লাগে। আবার যদি আমি বলি কার্বন ক্লোরিন সেম ভাবে এই বন্ধনটা ভাঙতে আমার A2 শক্তির প্রয়োজন হয়, আবার গড়তে কিন্তু A2 শক্তির প্রয়োজন হচ্ছে। সেম ভাবে এটা কিন্তু একই রকম ভাবে এটা ভাঙতে বা গড়তে আমার A2 বন্ধন শক্তির প্রয়োজন হয়। এখন তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে লেখবা লেখবা এইটা শেষে লেখবা একবারে। আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি, পরবর্তী সময় আমি কিভাবে তোমাদের ম্যাথটা মানে একবার করতে হয় ধারাবাহিকভাবে সেটা করা যাবে। আর তুমি এভাবে করলে ভুল হবে না, বরং আরো ভালো হবে তোমার জন্য। এখন লেখবা কি দেওয়া আছে মান লিখতে পারো, দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে লিখতে পারো। তাহলে আমি সরাসরি করে ফেলি একটু। এখানে আমার কয় মোল ভাঙছে বিক্রিয়, কার্বন হাইড্রোজেন 1 মোল ছিল প্লাস আর কি ছিল ক্লোরিন ছিল 1 মোল, তাই না, ক্লোরিন ছিল 1, এটা ছিল মাইনাস আমার কি ছিল বি বল বর্ণালী মানে উৎপাদনের ক্ষেত্রে ছিল কি উৎপাদন ছিল কার্বন ক্লোরিন। দেখো একটা বিষয় আমার কিন্তু সমান্তরাল করতে হবে, আর যেহেতু এই বিক্রিয়ার মধ্যে সমান্তরাল অলরেডি করা আছে এই জন্য আমি এটাকে করি নাই। সমান্তরাল আমি করি নাই কিন্তু HCl, তাই না, HCl। এখন এই যে কার্বন ক্লোরিনের এই বন্ধনটার মান কত ছিল 400 কত 14, 400 কত ছিল 14 ছিল, 414 প্লাস ক্লোরিন ক্লোরিনের বন্ধনের মান ছিল কত, ক্লোরিন ক্লোরিনের বন্ধনের মানটা ছিল 244। তোমার বইয়ের মধ্যে দেখবা এই মানগুলো দেওয়া আছে, তুমি একটু করে নেবা। আর কার্বন ক্লোরিন এর মান ছিল কত 326, 326 প্লাস HCl এর মানটা কত ছিল, HCl এর মানটা ছিল 431। এখানে যোগ করলে কত আসে, এখানে যোগ করলে এই মানটা আসে 658 কিলো জুল। আচ্ছা এটা এখন লেখা প্রথম নাই, শেষে লিখবার পরে মাইনাস, আর এই মানটা যদি আমি তাহলে 757। ওকে, তাহলে কত আসে এখান থেকে মাইনাস 99 কিলো জুল। দেখো যেহেতু ডেলএস এর মানটা কি আসছে, ডেলএস এর মানটা মাইনাস আসছে, তার মানে এটা কি হবে তাপ উৎপাদিত। আমি তোমাকে বিস্তারিত এখানে আলোচনা করলাম। আমরা এই পাঠের উপরে একটা এমসিকিউ ক্লাস নেব, ঠিক আছে, এমসিকিউ ক্লাস দিলে এই জায়গাটা আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে। আমরা এখান থেকে একটা এমসিকিউ ক্লাস দেব। ধন্যবাদ সবাইকে।